ওকে, আর f2 এর মান যেহেতু আমাদের কি f2 এর মান যেহেতু ছোট, তাইলে ল্যামডা 2টা আমাদের কি হবে বড়। তাহলে যেহেতু পার্থক্য বলছে 2 মিটার, তাহলে আমাদের কি বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। বড়কে এখানে বড় হইলো আমাদের ল্যামডা 2, আর ছোট আমাদের কে ল্যামডা 1। এটা বুঝতে পারছি নাকি দেখো। বুঝছি ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি একটুখানি চার্জে লাগাচ্ছি, এটা চার্জ নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ল্যামডা 2টাকে কি লিখতে পারি, ভি বাই আমাদের f2 মাইনাস এইটা কি হবে ভি বাই আমাদের f1, ঠিক নাকি? এই যে দেখো ল্যামডার মান কি ভি বাই এফ, এইটার মান আমাদের বলছে কত 2। ভিটা কমন নিলে কি থাকে 1/f2 মাইনাস 1 বাই সরি ভিটা কমন নিলে থাকে 1/f2 আর হলো 1/f1, এটা ইকুয়াল টু 2। এখান থেকে আমাদের ভি এর মান আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। ভি এর মানটা কত আসে আমি ডাইরেক্ট বের করে ফেলছি, ঠিক আছে। f2 f1 দুইজনেরই মান আমরা জানি, তাহলে আমাদের ভি এর মান কত হবে 1 বাই, এটা কত, এটা হলো আমাদের f2 এর মান হলো 320, আর এটা হলো আমাদের 1 বাই 480। তাহলে আমাদের ভি এর মানটা আসতেছে 1920 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তোমরা কি কোনো ইকো পাইতেছো? এটা জিরো করতে দেয় না। আচ্ছা, তোমরা তো ইকো পাচ্ছ না, ঠিক না? জাস্ট আমি একটু ছোট ইকো পাচ্ছি। ওকে, আচ্ছা, পরেরটা না, এটা ভালো সমস্যা করতেছে। সাউন্ড, কিছু নাই আজকে। ওকে, ঠিক আছে, এটা আসলে করা যাবে না, ঠিক। তাইলে কেউ কি কিছু লেখছো? ওকে, পরেরটা তাহলে পিকিউ শব্দের বেগ যথাক্রমে, পিকিউ মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 300 মিটার পার সেকেন্ড আর 340 মিটার পার সেকেন্ড। এদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.2 মিটার হলে 50টি কম্পনে শব্দ পি মাধ্যমে কত দূরত্ব অতিক্রম করবে। এইটা আর আগেরটা কিন্তু প্রায় সেম। জাস্ট আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, যদি আমাদের মাধ্যম সেম থাকে, একটা কথা শোনো, মাধ্যম যদি আমাদের সেম থাকে তাহলে আমাদের, কি জানি বলতে চাচ্ছিলাম, মাধ্যম, হ্যাঁ, মাধ্যম সেম থাকলে আমাদের হলো কম্পাঙ্ক পরিবর্তিত হয়, ঠিক আছে। কম্পাঙ্ক মানে দুইটা তরঙ্গকে যদি তুমি ভাবো তাহলে তাদের কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন হইতে পারে। আর যদি তোমাদের মাধ্যম ভিন্ন হয়, ঠিক আছে, মাধ্যম ভিন্ন হইলে কম্পাঙ্ক কি থাকে, সেম থাকে, ঠিক আছে। মাধ্যম ভিন্ন হইলেও কম্পাঙ্ক সেম থাকে। একই মাধ্যমে তোমার দুইটা যদি তরঙ্গ থাকে তাদের কম্পাঙ্ক কি হবে, ভিন্ন ভিন্ন হবে। যেমন আগে এর এই যে কোয়েশ্চেনটা দেখো, একটা মাধ্যমে ছিল, আমাদের দুইটা তরঙ্গ ছিল, তাদের কম্পাঙ্ক কি কি হয়েছিল, ভিন্ন ভিন্ন হয়েছিল। বাট তোমার যদি সেম তরঙ্গের কথা বলো, একটা সেম তরঙ্গ
ও ভিন্ন ভিন্ন মাধ্যমে ওর কি হয়, কম্পাঙ্ক সবসময় কি থাকে, সেম থাকে। ঠিক আছে, সো এইখানে যে আমাদেরকে বলছে যে পি কিউ মাধ্যমে শব্দের বেগ, এটা আমরা মেইনলি হলো তোমার একই তরঙ্গকে কল্পনা করতেছি। ঠিক আছে, একই শব্দ তরঙ্গকে কল্পনা করতেছি, যে হলো ভিন্ন ভিন্ন মাধ্যমে কি হচ্ছে, সঞ্চালিত হচ্ছে। ঠিক আছে, সো ভিন্ন ভিন্ন মাধ্যমে যেহেতু সে আছে, তাহলে তার বেগ কি হবে, বেগ ভিন্ন হবে, তার ল্যামডা ভিন্ন হবে, কিন্তু কিন্তু তার এফ এর মান দুই ক্ষেত্রেই কি থাকবে, সেম থাকবে। ঠিক আছে, এম দুই ক্ষেত্রেই সেম থাকবে। এই কথাটা বুঝছি নাকি, দেখো একটু রেসপন্স করো। জি ভাই বুঝছি। ওকে, ঠিক আছে। তার মানে আমাদের মাধ্যম যদি ভিন্ন হয় তাহলে আমাদের কম্পাঙ্ক সেম থাকে, বাট বাকি যেই দুইজন আছে তারা কিন্তু কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। সো আমাদের এই কম্পাঙ্কটার, এই তরঙ্গটার কম্পাঙ্ক দুই ক্ষেত্রে কি থাকবে, সেম থাকবে। তাহলে প্রথম মাধ্যমে এর বেগ বলছে কত, ওকে, প্রথম মাধ্যমে বেগ হলো v1, এটা কত 300, আর পরের মাধ্যমে বেগ হলো আমাদের কত 340। ঠিক আছে, আমাদেরকে বলছে যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হলো 0.2, দুই ক্ষেত্রেই কিন্তু কম্পাঙ্ক কত, এফ। তাহলে আগের বারের মতো আবার আমরা দেখলাম কি, যে ল্যামডা সমান সমান কি আমাদের ভি বাই এফ, ঠিক নাকি? তাহলে আমাদের এখন বলো তো আমি কোনটা থেকে কোনটাকে বাদ দেব, এটা মনে করো এটার জন্য পাবো আমরা ল্যামডা 2, আর এই বেগের জন্য পাবো আমরা কি, ল্যামডা 1। তাহলে কোনটা থেকে কোনটাকে বিয়োগ করব, কে বড়? আগেরটা যেমন আমরা দেখলাম কি, যে আমাদের ল্যামডা 2টা বড় ছিল ল্যামডা 1 এর থেকে পার্থক্য বের করার সময়, এইখানে কে বড় হবে, এনিওয়ান? এইখানে V2 আমাদের, বড়। হ্যাঁ এখানে আমাদের ল্যামডা 2টাই বড় হবে নাকি? কারণ দেখো এখন আমরা করতেছি কি, ল্যামডা মানে হলো ভি বাই এফ, এফ এর মান দুই ক্ষেত্রে সেম আছে, ভি এর মান একবার কি v1 হচ্ছে, একবার v2 হচ্ছে। তাহলে ভি এর মানের উপর কি, ভি এর সাথে আমাদের ল্যামডার সম্পর্কটা কি, সমানুপাতিক। তার মানে ভি এর মান যদি বাড়ে তাহলে ল্যামডার মান বাড়বে, ভি এর মান যদি কমে তাহলে ল্যামডার মান কমবে। তাহলে এখানে বড় ভি কোনটা, এটা হলো আমাদের v2। তাহলে আমাদের ল্যামডা 2 এর মানটা কি, ল্যামডা 2 এর মানটা ল্যামডা 1 এর থেকে বড়। আমাদের এই যে যখন পার্থক্য বলবে না, এই পার্থক্যর ক্ষেত্রে আসলে কে বড় কে ছোট এটা একটু চিন্তা ভাবনা করে বের করো। ঠিক আছে, জাস্ট এই যে এই সূত্রটায় আইদার এফ দুই ক্ষেত্রে সেম থাকবে, অথবা দুই ক্ষেত্রে কি ভি সেম থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ল্যামডা 2 যেহেতু বড়, তাহলে ল্যামডা 2 থেকে ল্যামডা 1কে বিয়োগ করব, এই পার্থক্যটা কত বলছে, 0.2। তাহলে আমাদের 300 বাই এফ মাইনাস, সরি 340 বাই এফ, আর হলো 300 বাই এফ, ভি এর মানগুলো বসাইছি মেনলি। ঠিক আছে, ইকুয়াল টু 0.2। এখান থেকে আমরা কার মান বের করব, এখান থেকে আমরা এফ এর মান বের করব। তাহলে 1/f যদি কমন নেই তাহলে এখানে থাকে কত, 40 থাকে, ঠিক না? তাহলে আমাদের এফ এর মানটা আসতেছে কত, এফ সমান সমান আসতেছে 40 ডিভাইডেড বাই 0.2, তার মানে এফ এর মান হলো 200 হার্টজ। তাহলে আমরা এফ এর মানটা পেয়ে গেছি। এখন দেখো তো আমাদেরকে আসলে কি বের করতে বলছে, যে 50টা কম্পনে আমাদের পি মাধ্যমে তরঙ্গ কতটুকু দূরত্ব অতিক্রম করে, একটা কম্পনে তরঙ্গ কতটুকু দূরত্ব অতিক্রম করে, কেউ বলতে পারবা? এক কম্পনে তরঙ্গ কত দূরত্ব অতিক্রম করে, এনিওয়ান? 1 মিটার, কেউ বলছে 1 মিটার? ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে, ঠিক নাকি? আমাদের একটা কম্পনে একটা তরঙ্গ ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে, যেটাকে আমরা বলতেছি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমাদের পি মাধ্যমে 50টা কম্পনে যে দূরত্ব অতিক্রম করবে ওটা কত হবে, 50 ইন্টু পি মাধ্যমের কি, সরি পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য। পি মাধ্যম কোনটা, পি মাধ্যমটাই আমরা ধরছিলাম এই যে v1 ল্যামডা 1। তাহলে আমাদের ল্যামডা 1 এর মানটা লাগবে, ঠিক নাকি? সো আমরা যেহেতু এফ এর মান জেনে গেছি, আমরা এখন ল্যামডা 1 এর মান বের করে ফেলতে পারবো, v1 ডিভাইডেড বাই কি, এফ।
তাহলে v1 এর মান ছিল 300 ডিভাইডেড বাই আমাদের f এর মান পাইছি আমরা 200, তার মানে আসে আমাদের ল্যামডা 1 এর মান 1.5। তাহলে 50টা কম্পনে কত দূরত্ব যাবে, এটার সাথে আমাদের কি গুণ করতে হবে, 50কে গুণ করতে হবে। তাহলে আমাদের আসতেছে কত, 50 ইন্টু 1.5 ইকুয়াল টু 75। তার মানে আমাদের পি মাধ্যমে তরঙ্গটা 50টা কম্পনে কত দূরত্ব অতিক্রম করবে, 75 মিটার অতিক্রম করবে। দেখো বুঝতে পারছো নাকি ম্যাথটা, আমি আবার একটু সামারি করতেছি। আমাদের পি আর কিউ মাধ্যমে যেহেতু কিছু বলে দেয় নাই, আমাদের সেম তরঙ্গের কথাই বলছে, সেম শব্দ তরঙ্গের কথা বলছে, যে পি মাধ্যমে একবার যাচ্ছে মনে করো, আর কিউ মাধ্যমে একবার যাচ্ছে। যেহেতু মাধ্যম ভিন্ন ভিন্ন, সো ওদের তরঙ্গ বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, ভিন্ন ভিন্ন হবে, অর্থাৎ ভি আর ল্যামডার মান ভিন্ন হবে। কিন্তু তরঙ্গ মাধ্যম ভিন্ন হলেও কিন্তু তরঙ্গের কি সেম থাকে, কম্পাঙ্কটা সবসময় সেম থাকে। ঠিক আছে, কম্পাঙ্ক সেম থাকে মাধ্যম ভিন্ন হলেও, যদি একই তরঙ্গ হয়। ঠিক আছে, তো আমরা কি করলাম, এই যে দুই ক্ষেত্রেই আমাদের কি কম্পাঙ্ক কত ধরছি, পি মাধ্যম আর কিউ মাধ্যম দুই ক্ষেত্রেই কম্পাঙ্ক ধরছি আমাদের এফ, আর আমাদের বেগগুলা তো দিয়ে দেওয়া আছে। তাইলে আমাদের কি বলছে হলো যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হলো আমাদের কত, 0.2 মিটার। তাহলে আমরা দেখলাম যে ল্যামডা 2 এর মানটা বড় হবে, কারণ হলো কি v2 এর মানটা বড়। তাহলে ল্যামডা 2 থেকে ল্যামডা 1কে যদি বিয়োগ করি, ওই মানটা আমাদের কত আসবে, 0.2। এখান থেকে আমরা ফার্স্টে এফ এর মানটা বের করলাম। তারপরে আমাদেরকে কোয়েশ্চেনে বলছিল কি যে 50টা কম্পনে শব্দ পি মাধ্যমে কত দূরত্ব অতিক্রম করবে। আমরা জানি একটা কম্পনে তরঙ্গ হলো ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে 50টা কম্পনে কত দূরত্ব অতিক্রম করবে, 50 ল্যামডা 1 নাকি, যেহেতু পি মাধ্যমেরটাকে আমরা কি ধরছিলাম, ল্যামডা 1 ধরছিলাম। সো জাস্ট ল্যামডার 1 এর মানটা বের করে তার সাথে 50 দিয়ে গুণ করছি, অ্যান্সার আসলো কত, 75। সবাই কি বুঝতে পারছি? বুঝছি ভাই। ওকে, এইবার পরেরটা একটু দেখো, এটা একটু চিত্র থেকে। ঠিক আছে, তোমাদের হইতে পারে এমনও আসতে পারে যে চিত্র থেকে হয়তো অনেক কিছু বের করতে বলতে পারে। ঠিক আছে, সো এইটা একটু খেয়াল করো, এইখানে একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটা হলো পি, আর এইখানে আরেকটা পয়েন্ট দেওয়া আছে কিউ। ঠিক আছে, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটা কত বলছে, বলছে হলো 1 মিটার। ঠিক আছে, আর এইখানে একটা দেখো দাগ দিছি আমি, যে এই যে তরঙ্গটা মনে করো এখান থেকে যদি শুরু করে যাত্রা, এতটুকু হইতে, তরঙ্গটা এতটুকু তৈরি হইতে তার কত সময় লাগছে, 3 সেকেন্ড সময় লাগছে। আমাদেরকে তরঙ্গের কি বের করতে হবে, আমাদেরকে তরঙ্গের বেগ বের করতে হবে। তাহলে তরঙ্গের বেগের সমীকরণ আমরা জানি কি, এফ ল্যামডা, ঠিক নাকি, বা আমরা এফকে আবার আমরা জানি কি, এফ মানে কি বলতো, 1/t, 1 পর্যায়কাল। তাহলে আমাদের ল্যামডা বাই টি, ভি সমান সমান ল্যামডা বাই টি। তাহলে আমাদের এই তরঙ্গটার এক হইল তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, আর দুই হইল কি আমাদের এই তরঙ্গটার পর্যায়কাল বের করতে হবে। দেখো এইটুক পর্যন্ত আসো নাকি আমার সাথে, যে আমাদের যদি এই তরঙ্গ, যে কোনো তরঙ্গের যদি আমি তরঙ্গ বেগ বের করতে চাই, আমার আইদার কম্পাঙ্ক লাগবে অথবা হলো কি তরঙ্গ দৈর্ঘ্য লাগবে। কম্পাঙ্ককে আবার আমরা কি লিখতে পারি, 1/t বা 1 পর্যায়কাল লিখতে পারি। সো পর্যায়কালও যদি জানা থাকে আমাদের, তাইলেও আমরা বের করতে পারবো। তাহলে অ্যাটলিস্ট আমাদের তরঙ্গ দৈর্ঘ্য অথবা পর্যায়কাল অথবা তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্ক জানা লাগবে, ঠিক নাকি। সো আমাদের যেহেতু এখানে একটা সময় দিয়ে দিছে, এই জন্য আমাদের এই দুইটা রাশির মান লাগবে। এখন আমার এই চিত্রটা দেখে একটু বলো তো, যে একটা পূর্ণ তরঙ্গ কত দূরত্বের, কত থেকে কত, এই যে এই পুরাটা একটা পূর্ণ তরঙ্গ না, আমি এইখান থেকে যে দাগ দিচ্ছি, একটা নতুন কালি ইউজ করি, ধরো লাল, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা কি একটা পূর্ণ তরঙ্গ তৈরি করতেছে না, এটা তো বুঝছি নাকি। একটা পূর্ণ তরঙ্গ মানে কি, একবার হইলো তোমার উপরের দিকে, আরেকবার কি নিচের দিকে। আচ্ছা, তারপরে আবার আরেকটা, তাহলে এইটাতে সময়টুকু লাগতেছে আমাদের কত, টি। ঠিক আছে, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে আমাদের সময় লাগে কত, ওইটাকেই যত সময় লাগে ওইটাকেই তো আমরা কি বলি, পর্যায়কাল বলি নাকি। আমরা ফার্স্টে টি এর মানটা বের করতে চাচ্ছি। আবার এইখান থেকে আরেকটা তরঙ্গ, এই যে সরি, আরেকবার একটু অন্য কালার ইউজ করি,
গ্রিন ইউজ করি মনে করো। আবার এইটা হলো সেকেন্ড পয়েন্ট, এখান থেকে এখানে যাইতে আবার কত লাগবে, যতটুকু সময়, এইটা আবার কি আরেকটা টি। এই একটা লোপ কি আমাদের টি এর অর্ধেক না, এই যে এই একটা লোপ আমাদের কি টি এর অর্ধেক। তাহলে এই যে এইখানে যদি আমি একটা দাগ দেই, এইটা আমাদের কি টি বাই টু। তাহলে আমাদের টি প্লাস টি বাই টু এর মান দেওয়া আছে কত 3। এইটা বুঝতে পারছি নাকি? দেখো আমাদেরকে বলছে যে এইখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত আসতে আমাদের সময় লাগছে 3 সেকেন্ড। এইটুকে আসতে আমাদের সময় অ্যাকচুয়ালি লাগবে কত, যদি এইটা একটা পূর্ণ তরঙ্গ হয় আর এইটা তাহলে কি তরঙ্গের অর্ধেক, তাহলে আমাদের টোটাল সময় লাগবে কত, টি প্লাস টি বাই টু। এই মানটা দেওয়া আছে আমাদের 3। এটা তো আই থিঙ্ক সবাই বুঝছো নাকি? ওকে, তাহলে আমাদের এখান থেকে টি এর মানটা দেখো আমরা পেয়ে যাব। টি এর মানটা কত আসে, 3/3/2। টি এর মান আসে আমাদের 2 সেকেন্ড। তার মানে এই যে পর্যায়কাল পেয়ে গেছি। এখন কি লাগবে, এখন আমাদের পর্যায়কাল পেয়ে গেছি, এখন আমাদের লাগবে হলো তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক নাকি? হ্যাঁ, চিত্রটা এখন ব্যাকে যাব কিভাবে, চিত্রটা মুছে ফেলি এগুলা দ্বারা। পুরাটাই মুছে গেছে। আচ্ছা, আবার আঁকতেছি আমি। ওকে, এই রকম ছিল আমাদের, এটা হলো হাইয়েস্ট পয়েন্ট। চিত্রটা এইরকম ছিল। আমাদের ওই পরের অংশটা আর লাগবে না, টি এর কাজ শেষ, ওই অংশটার কাজ শেষ। আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের একটা পূর্ণ তরঙ্গ। এই পূর্ণ তরঙ্গটার যে দৈর্ঘ্যটা, এইটাই আমাদের কি, এই যে এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটাই আমাদের কি ল্যামডা, ঠিক নাকি? আর আমাদের দেওয়া আছে কোথা থেকে, এই যে পি থেকে কিউ পর্যন্ত দৈর্ঘ্যটা দেওয়া আছে কত, 1 মিটার। তুমি যদি ভালো করে খেয়াল করো, পি আর কিউ এর মধ্যবর্তী যে দূরত্বটা আছে 1 মিটার, এইটা কিন্তু আসলে ল্যামডা বাই 2, ঠিক আছে? সবসময় খেয়াল রাখবা। আমি আবার চিত্র যদি আঁকি একটা তরঙ্গের, এই যে তরঙ্গ হয় এইরকম নাকি, একটা উচ্চবিন্দু, ঠিক আছে, একটা উচ্চবিন্দু থেকে আরেকটা উচ্চবিন্দুর দূরত্ব হলো ল্যামডার সমান, ঠিক আছে? আর একটা উচ্চবিন্দু থেকে আরেকটা নিম্নবিন্দু, এই দুইজনের দূরত্ব, এই যে এখান থেকে এতটুকু, এই যে এই দূরত্বটা, এইটা হলো তাহলে আমাদের কত হবে, ল্যামডা বাই 2। তাহলে এইখানে দেখো আমাদের একটা উচ্চবিন্দু থেকে আরেকটা নিম্নবিন্দুর দূরত্ব দেওয়া ছিল কত, 1 মিটার। তাহলে এইটা আমাদের কি ল্যামডা বাই 2। তাহলে ল্যামডা বাই 2 এর মান দেওয়া আছে কত, 1 মিটার। তাহলে আমরা পাইলাম, একে তো টি এর মানটা অলরেডি বের করে ফেলছি, টি এর মান হলো 2 সেকেন্ড, আর ল্যামডা বাই 2 এর মান পাইলাম আমরা 1 মিটার। তাহলে ল্যামডার মান কত, ল্যামডার মান হলো 2 মিটার। তাহলে আমাদের ভি বের করতে যা যা তথ্য দরকার ছিল সব আমরা পেয়ে গেছি নাকি? ভি সমান সমান লিখছিলাম ল্যামডা বাই টি, ল্যামডার মান হলো 2 আর টি এর মানও 2। তাহলে আমাদের ভি এর মান কত আসবে, 1 মিটার পার সেকেন্ড। দেখো এই ম্যাথটা বুঝতে পারছি। এইরকম তোমাদের মনে করো একটা তরঙ্গ দিয়ে বিভিন্ন পয়েন্ট আর কি দেখাইয়া, এরকম মনে করো যে দূরত্ব দিয়ে দিতে পারে, যে পি আর কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এত, আর তরঙ্গটার মনে করো এতটুকু যাইতে সময় লাগে, বা এতটুকু ডিস্টেন্স পর্যন্ত, যেটা আঁকা ছিল আমার, যে এতটুকু পর্যন্ত তোমার সময় লাগছে হলো তরঙ্গটার 3 সেকেন্ড। তরঙ্গটার তরঙ্গ কম্পাঙ্ক বের করতে বলতে পারে, তরঙ্গের বেগ বের করতে পারে। তাহলে এগুলা কি করতে পারবা? এই ম্যাথটা বুঝছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে এই ম্যাথটা বলো, আমি একটু চ্যাটও চেক করতেছি, চ্যাটে। হ্যাঁ ভাই বুঝছি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, চ্যাটেও কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আশা করি এটা বুঝতে পারছি তোমরা। আচ্ছা, পরেরটা দেখো। এটা হলো ওই যে আমাদের সরল দোলক রিলেটেড যে ম্যাথগুলা। সরল দোলকের সূত্রটা আমি তোমাদের প্রথমেই বলছিলাম কি, টি সমান সমান 2π√L কি জি, ঠিক নাকি? আচ্ছা, তাহলে আমাদের দেখো তো এখানে কি বলা আছে। আচ্ছা, এখানে এল এর একটা কথা আছে। এলকে আমরা বলি
কার্যকরী দৈর্ঘ্য। ঠিক আছে, কার্যকরী দৈর্ঘ্য। মনে করো সরল দোলক তো চিনো আমরা, নাকি একটা সুতা থাকে, সুতার প্রান্তে একটা মনে করো কি গোল বব থাকে, ঠিক নাকি? আরে কি, আচ্ছা একটা গোল বব থাকে। এই সুতার দৈর্ঘ্য মনে করো যদি হয় ছোট এল ধরলাম, আর এই যে ববটার একটা কি আছে, গোলকের একটা কি থাকে, সবসময় একটা ভর কেন্দ্র থাকে না? ভর কেন্দ্র থেকে এই যে এই দূরত্বটা মনে করো আমাদের আর, ঠিক আছে? তাহলে আমাদের এল এর মানটা হবে অ্যাকচুয়ালি এই যে সুতার দৈর্ঘ্য প্লাস হলো কি ববের যে ব্যাসার্ধ। সবসময় আমাদের গোলকের ভর কেন্দ্র কোথায় থাকে? গোলকের ভর কেন্দ্র তার কেন্দ্রে থাকে, ঠিক নাকি? আর কেন্দ্র থেকে এই প্রান্তের দূরত্বটাই হলো কি ব্যাসার্ধ। তাহলে আমাদের একটা ববের ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য হবে বা এল এর মানটা হবে হলো এক সুতার দৈর্ঘ্য প্লাস হলো ববের ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে দেখো তো এইখানে কি বলছে আমাদের, একটা সরল দোলকের সুতার দৈর্ঘ্য 1 মিটার এবং ববের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। তাহলে সরল দোলকটির পর্যায়কাল কত? অনেকেই কি করবে, এল এর মান ডাইরেক্ট 1 বসায় দিবে, সুতার দৈর্ঘ্য বসায় দিবে, বাট অ্যাকচুয়ালি হবে কি এল এর মানটা তাহলে সুতার দৈর্ঘ্য হলো 1 মিটার আর ববের ব্যাসার্ধ হলো কত 5 সেন্টিমিটার, তার মানে 0.05, তার মানে আসতেছে আমাদের 1.05, ঠিক আছে? তাহলে এইটা আমাদের এল এর মান। তাহলে আমাদের টি এর মান কত পাবো? 2 পাই। পরের কাজ তো সিম্পল, পরের কাজ জাস্ট মান বসায় দেওয়ার, নাকি? কত আসে তাহলে আমাদের টি এর মানটা? 2 পাই রুট ওভার 1.05 ডিভাইডেড বাই 9.8 আসতেছে আমাদের 2.05 সেকেন্ড। তাহলে এইটাই আমাদের কি সরল দোলকটার পর্যায়কাল বা দোলনকাল যাই বলো না কেন, এটা বুঝতে পারছি। তাহলে এইটা একটু কেয়ারফুল থাকবা যে এল মানে হলো কার্যকরী দৈর্ঘ্য, এলটা হবে সবসময় কি আমাদের সুতার দৈর্ঘ্য প্লাস হলো ববের ভর কেন্দ্র থেকে দূরত্ব। যেমন মনে করো এখানে যদি আমি এই সেম সরল দোলকটা যদি একটা গোলক না রেখে এখন মনে করো একটা বর্গ রাখতাম, বর্গের কেন্দ্র মনে করো কোথায়, আরে কি হচ্ছে, বর্গের কেন্দ্র হলো একদম এখানে, ঠিক আছে? বর্গটার মনে করো যে আমি বাহুর দৈর্ঘ্য বলে দিলাম 1 মিটার আর এই সুতার দৈর্ঘ্য মনে করো 1 মিটার। এখন বলো তো আমাকে এল এর মান কত হবে? এই দেখো এখন আমাদের আর এর মান হবে এই যে দেখো ভর কেন্দ্রটা থেকে দূরত্ব, সেটা হলো কি আমাদের বাহুর দৈর্ঘ্যের কি অর্ধেক, তার মানে আমাদের হয়তো এটাকে আরই ধরি, তাহলে 1 যোগ 0.5 তার মানে কত আসতো 1.5, ঠিক আছে? দেখো আচ্ছা, সো এইরকম একটু খেয়াল করবা, তোমাদের এত কঠিন দেওয়ার কথা না, বাট যদি গোলক হয় গোলকের ক্ষেত্রে হলো আর এর মানটা হবে ব্যাসার্ধ, যদি আমাদের বর্গ হয় বর্গের ক্ষেত্রে আর এর মানটা হবে কি তোমার বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, ঠিক আছে? বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। আয়ত বস্তু যদি থাকে, মনে করো এরকম একটা আয়ত বস্তু থাকে, তাহলে হবে কি এইভাবে যদি ঝুলায়, এইভাবে ঝুলাইলে তার হবে কি প্রস্থের অর্ধেক, ঠিক আছে? এই যে প্রস্থের অর্ধেক আর এর মান বলছি আমি, ঠিক আছে? সুতার দৈর্ঘ্য তো সবসময় যোগ করবাই। আবার যদি এই ববটাকে যদি একটা তোমার মনে করো আয়তাকার বস্তু যদি ওর প্রান্তে ঝুলায় বাট এইভাবে, সেই ক্ষেত্রে আবার ভরকেন্দ্র, এই যে সব ভরকেন্দ্র সবসময় মাঝখানে থাকে, এই ক্ষেত্রে আমাদের আর এর দৈর্ঘ্যটা হবে ওর দৈর্ঘ্যের অর্ধেক, ঠিক আছে? এই ক্ষেত্রে ওর হ্যাঁ ওকে, আমি রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। সো চলো, যেটাই ছিলাম যে আমাদের যদি আয়তক্ষেত্র হয় সেই ক্ষেত্রে যদি এইভাবে থাকে, আয়তক্ষেত্র দুইভাবে থাকতে পারে, এক হলো এইভাবে আরেক হলো এইভাবে, ঠিক নাকি? যদি এইভাবে রাখা হয় তাহলে আমাদের আর এর মানটা হবে তোমার প্রস্থের অর্ধেক, ঠিক আছে? এই ক্ষেত্রে হবে প্রস্থের অর্ধেক, আর এইভাবে যদি রাখা হয় তাহলে আর এর মানটা হবে তোমার দৈর্ঘ্যের অর্ধেক।
এগুলা যদিও আমার মনে হয় না দিবে, তারপর একটু জেনে নিলাম, ঠিক আছে। আর তোমার তো বুঝছোই গোলকের ক্ষেত্রে জাস্ট কি আর এর মান হবে, সো আর এর মানটা কিন্তু যোগ করতে হবে তোমাকে। ওকে, আচ্ছা কারো একজনের মনে হয় মাইক মিউট করা নাই, একটা ঝিরঝির শব্দ হইতাছে, এটা হলো সাইফুর। সাইফুর তোমার মাইকটা একটু অফ করো। ওকে ঠিক আছে। ওকে, এবার হলো পরের ম্যাটটা। একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটি শব্দ করার 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। সেই স্থান থেকে 10.32 মিটার এগিয়ে শব্দ করায়, আচ্ছা করায় হবে এটা, শব্দ করায় 0.44 সেকেন্ড পর শুনতে পেলে শব্দের বেগ কত হবে? ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে দেখো আমাদের শুরুতে কাহিনীটা কি হয়েছে, মনে করো আমাদের এই একটা দেয়াল যেটাতে বাধা লেগে মনে করো শব্দটার প্রতিধ্বনি আসছে, এই দূরত্বটার মান হলো ডি। সো ফার্স্টে যখন আমাদের এই ছেলেটা মানে ও আচ্ছা পাহাড়, এটা সরি এটা পাহাড়, এই যে পাহাড় থেকে যখন ডি দূরত্বে ছিল তখন সে যখন শব্দ করছিল শব্দের প্রতিধ্বনি পাইতে সময় লাগছিল হলো তার 0.5 সেকেন্ড, ঠিক আছে। সো আমাদের যদি শব্দের বেগ ভি হয়, আমরা জানি কি 2d সমান সমান প্রতিধ্বনির ক্ষেত্রে কি 2d সমান সমান কি vt না? তাহলে আমাদের এখান থেকে আমরা পাচ্ছি কি যে আমাদের 2d সমান সমান v এর মান তো জানি না, t এর মান কত 0.5, তার মানে v সমান সমান আমরা পাচ্ছি 4d। এইটা বুঝছি নাকি? দেখো এটা হলো প্রথম কেস, যখন হলো সে ডি দূরত্বে ছিল, মনে করো ডি দূরত্বে থাকায় যখন সে শব্দ করছিল তখন এই শব্দটা এইভাবে গেছে তারপরে আবার ব্যাক করছে, এইটুকুতে সময় লাগছে কত 0.5 সেকেন্ড। তাহলে কত দূরত্ব অতিক্রম করছে শব্দ 2d, তাহলে 2d সমান সমান কী হবে vt, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা ভি আর ডি এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম। এরপরে কি করছে সে, সে তার আগের জায়গা থেকে, দেখো সে জায়গা থেকে কতটুক দূরত্ব আগায় গেছে, সে তার জায়গা থেকে এই যে এতটুকু দূরত্ব আগায় গেছে, এই দূরত্বের মান কত 10.32। তাহলে এখন আবার প্রতিধ্বনি করার শব্দ কত সেকেন্ড পরে শুনতে পারছে 0.44, তার মানে এখন কি হচ্ছে সে অ্যাকচুয়ালি আমাদের যে দূরত্বটা এই যে এখন যে এই দূরত্বটা থাকবে, এই দূরত্বটার মান কত ডি থেকে 10-32, শব্দটা একবার কি এই দূরত্বটা যাবে তারপরে আবার কি করবে এই দূরত্বটা ব্যাক করবে, এতটুকুতে সময় লাগছে তার হলো 0.44 সেকেন্ড। তাহলে আমাদের 2d মাইনাস এইটা হবে ইকুয়াল টু কত ভি ইন্টু তোমার 0.44, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের আসতেছে কি 2d মাইনাস তোমার হলো 2 ইন্টু 10.32, তাহলে আসে কত মানটা 20.64 ইকুয়াল টু তোমার হলো 0.44 ভি। এখন দেখো আমরা এখান থেকে লিখতে পারি কি ডি সমান সমান ভি বাই 4, তাহলে ডি এর জায়গায় আমরা ভি এর মানটা বসায় দেই নাকি, তাহলে আমাদের ডি এর জায়গায় যদি ভি এর মান বসাই তাহলে আসবে এইটা, আমাদের তো মেইনলি ভি এর মান বের করতে হবে ঠিক না, তাহলে আমাদের আসতেছে 0.5 ভি এর গুলো সব এক পাশে নিয়ে আসলাম, ঠিক আছে, ইকুয়াল টু আমাদের 20.64। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসবে, অ্যান্সারটা আসবে 20.64 ডিভাইডেড বাই 0.5 মাইনাস 0.44, অ্যান্সারটা আসে ভি সমান সমান 344। দেখো ম্যাথটা বুঝতে পারছি নাকি? কয়জন আসছো তোমরা? 5 জন, একটু রেসপন্স করো। ওকে ঠিক আছে, বুঝতে পারছি। বুঝছি। ওকে ঠিক আছে, এবার পরের ম্যাথটা দেখো, এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ। কি বলছে যে একটা ট্রেন 5 কিলোমিটার দূরের একটি পাহাড়ের দিকে সিটি বাজাতে
বাজাতে যাচ্ছিল, ঠিক আছে। যদি ওই দিন বাতাসের তাপমাত্রা 25°C হয় এবং 12 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পাওয়া যায়, তাহলে ট্রেনের বেগ কত ছিল, ঠিক আছে। তো কাহিনীটা কি ঘটছে দেখো, আমরা একটু যদি চিত্র এঁকে সবসময় ট্রাই করবা যে জিনিসটাকে ভিজুয়ালাইজ করার, ঠিক আছে। সো এই মনে করো আমাদের একটা ট্রেন ছিল, হ্যাঁ, আর এই মনে করো আমাদের সেই পাহাড়টা, যে এই ট্রেনটা আর পাহাড়ের দূরত্বটা কতটুকু, 5 কিলোমিটার। সো ট্রেনটা সিটি বাজাচ্ছিল। সো সিটিটা কি করতেছে, সিটি শব্দটা ফার্স্টে হলো যাবে যে পাহাড়ে বাড়ি খেয়ে, তারপরে কি করবে, তার কাছে আসবে। কিন্তু এই যে আসার মুহূর্তে দেখো, আসার মুহূর্তে কিন্তু আমাদের ট্রেনটা অলরেডি কিছুটা পথ আগায় গেছে না, ট্রেনের একটা বেগ আছে অবভিয়াসলি। সো যখন শব্দটা সামনের দিকে যাচ্ছে, ট্রেনটাও মনে করো কিন্তু কি সামনের দিকে যাচ্ছে। একটু পরে মনে করো ট্রেনটা চলে আসছে এইখানে, ঠিক আছে, ট্রেনটা চলে আসছে এইখানে। তাহলে শব্দটা কিন্তু আর পুরা ডি মনে করো, প্রথমে কিন্তু শব্দটাকে অবভিয়াসলি 5 কিলোমিটার দূরত্বে যাইতে হবে। এখান থেকে যদি শব্দটা যাত্রা শুরু করে, তাকে 5 কিলোমিটার দূরে যেতেই হবে। কিন্তু আসার সময় কিন্তু তাকে কম পথ অতিক্রম করতে হবে শব্দটাকে, ঠিক নাকি? 5 কিলোমিটারের থেকে অবশ্যই কম হবে, কারণ আমাদের এই যে ট্রেনটা আছে, ট্রেনটা কিন্তু কিছুটা দূরত্ব কি করে ফেলবে, আগায় যাবে, ঠিক নাকি? এই দূরত্বটা হলো কি ভিটি, ঠিক নাকি? সো এই ম্যাথটা আমরা 2 ধাপে করার ট্রাই করব, ঠিক আছে। ফার্স্টে হলো যাইতে কত সময় লাগে, তারপরে আসার ক্ষেত্রে দেখলে বুঝতে পারবা আশা করি, ঠিক আছে। সো আপাতত এই চিত্রটা মুছি, আমরা যেহেতু 2 ধাপে করব। তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে। দেখো, একটা তাপমাত্রার বিষয় আছে। বেগের সাথে, শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক কি? বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক হলো বর্গমূলের সমানুপাতিক। সমানুপাতিক, ঠিক নাকি? ব্যস্তানুপাতিক না, সমানুপাতিক। সো আমাদের 0°C শব্দের বেগ কত বলো তো? 332 নাকি? জি ভাই। আর 0°C মানে অ্যাকচুয়ালি কত? 273 কেলভিন। আমাদের কিন্তু টি এর মানগুলো কিসে নিতে হবে, কেলভিনে নিতে হবে না? আচ্ছা, তাহলে আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি কত, 25°C। তাহলে 25 ডিগ্রিতে ভি আর হলো 0°তে ভি। তাহলে আমাদের উপরে হবে কি 25 ডিগ্রির তাপমাত্রা, তার মানে 273 প্লাস 25 ডিভাইডেড বাই কত, 273। কত আসে আমাদের, আমি ডাইরেক্ট বের করে ফেলি। তাহলে V25 এর মানটা কত পাবো, অর্থাৎ শব্দের বেগ হলো 25°C, তোমার 298 ডিভাইডেড বাই 273 ইন্টু হলো তোমার 332। তাহলে আমাদের অ্যান্সারটা আসে হলো 447 আমরা লিখতে পারি, ঠিক আছে। আমাদের সুবিধার জন্য আমরা একটু বাড়ায় নিলাম, ঠিক আছে। 46 পয়েন্ট সামথিং আসে, 8 আসে, মানে 9, 46.9 আসে, তো আমি 47 ধরে দিলাম। তাহলে আমরা শব্দের বেগ পাইলাম। শব্দের বেগটাকে আমরা ভিএস দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। ভিএস এর মানটা পাইছি 447 মিটার পার সেকেন্ড। ওকে, এখন ফার্স্ট কেস, ঠিক আছে। ফার্স্ট কেসে কি হবে আমাদের, ওকে। তো আমাদের ট্রেনটা এখানে আছে, ট্রেনটা সিটি বাজাইছে, ট্রেন আর পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হলো 5 কিলোমিটার। এই 5 কিলোমিটার শব্দর যাইতে কত সময় লাগে ওইটা আমরা বের করব, ঠিক আছে। সো ধরো যে শব্দের 5 কিলোমিটার যাইতে সময় লাগে টি, তাহলে এই টি এর মানটা কি হবে, টি এর মানটা হবে জাস্ট দূরত্বকে আমরা কি শব্দের বেগ দিয়ে ভাগ দেব। কত আসে তাহলে আমাদের, 5000 ডিভাইডেড বাই 447, 14.41 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এত সেকেন্ডে শব্দটা জাস্ট কি করছে দেখো তো, আমাদের শব্দটা এইখান থেকে তৈরি হয়ে শব্দটা জাস্ট পাহাড়ে গেছে, এই পর্যন্ত সময়টা লাগছে 14.47। এতটুক সময় আমাদের ট্রেনটা কি করবে, কিছুটা দূরত্ব আগে যাবে না? ট্রেনটা দেখি এই সময় কতটুকু দূরত্ব যায়। ট্রেনের দূরত্ব যদি এসটি ধরি, তাহলে ট্রেনের আচ্ছা, ট্রেনের দূরত্ব তো আমরা বের করতে পারবো না, হ্যাঁ বের করতে পারবো, মানে আর কি রেখে দিতে হবে। ট্রেনের দূরত্বটা এতটুকু সময়ে কত হবে দেখো, ট্রেনের দূরত্ব হলো, বেগ হলো কত, বেগ ধরে নিলাম ট্রেনের হলো ভিটি, তাহলে ভিটি ইন্টু কত, 14.41, ঠিক নাকি? তাহলে আমাদের
ট্রেনটা কতটুকু আগায় যাবে যদি আমি বলি, ট্রেনটা আগায় যাবে আমাদের 14.41 VT, ঠিক আছে? এতটুকু পরিমাণ ট্রেনটা আগায় যাবে। ওকে, এবার সেকেন্ড কেসটায় আসি। সেকেন্ড কেসটা এখানে করি, হ্যাঁ। আচ্ছা, এখানে কি একটা ইনফরমেশন কম দেওয়া আছে? বের করা কি যায়? আচ্ছা চলো করতে থাকি, তারপরে দেখতেছি। ওকে, এবার সেকেন্ড কেস। সেকেন্ড কেসটাই কি আমাদের, ট্রেনটা দেখো এখন কতটুকু আগায় আসছে। ট্রেনটা আগায় আসছে হলো 14.41 VT। এখন ট্রেন আর পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত নাই? 5 কিলোমিটার নাই। কত আছে? 5000 থেকে আমাদের 14.41 VT-কে বাদ যদি দেই, এই দূরত্বটা হলো সেইটা, ঠিক নাকি? ট্রেনটা এখন এইখানে আছে। এখন শব্দটা কি করা শুরু করবে? ব্যাক করা শুরু করবে, ঠিক না? সো আচ্ছা হ্যাঁ, এই একটু তো আমি ভুল বলছি, শব্দ তো যাইতেই। আচ্ছা একটুখানি চেঞ্জ করা লাগবে, জাস্ট এই জায়গাটা একটু চেঞ্জ করলেই হয়ে গেছে। এটা 12 না, এটা ধরো 20 সেকেন্ড, ঠিক আছে? এটা 20 সেকেন্ড, 20 না আরও বেশি ধরি, এটা মনে করো 25 সেকেন্ড। 25 সেকেন্ড পর আমাদের প্রতিধ্বনি শুনতে পারে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের অলরেডি কত সময় চলে গেছে? আমাদের অলরেডি সময় চলে গেছে শব্দটাকে এই পাহাড় পর্যন্ত পৌঁছাইতেই সময় চলে গেছে আমাদের কত? 14.41 সেকেন্ড। তাহলে যদি আমি 25 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পাই, তাহলে শব্দটা আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে? শব্দটা দূরত্ব অতিক্রম করতে যত সময় নেবে সেটা হলো কি 25 থেকে এত বাদ দিব। তার মানে শব্দ এখন 25 মাইনাস 14.41 কত আসে? 10.59। এই যে দেখো শব্দটা এখানে গেল, তারপরে হলো শব্দ কি করবে? আর 10.59 সেকেন্ড পর্যন্ত সে দূরত্ব অতিক্রম করার পরেই ট্রেনে থাকা লোকটা কি করতে পারবে? তার প্রতিধ্বনিটা শুনতে পারবে, ঠিক নাকি? তাহলে ট্রেন আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে ওইটা যদি বলি, ট্রেনের বেগ কত? 307, শব্দের বেগ কত? 347। এর সাথে আমরা কত? 10.59 কি করব? গুণ করব, ঠিক নাকি? তাহলে কতটুকু দূরত্ব আমাদের শব্দটা অতিক্রম করে ওটা পেয়ে যাব 10.59। তাহলে শব্দটা অতিক্রম করে হলো 3674.73। ওকে, তার মানে শব্দটা পাহাড়ে যে গেছিল, যাওয়ার পরে সে ব্যাক করছে আর কতটুকু দূরত্ব? ব্যাক করছে দূরত্ব হলো তোমার এই যে, এই দূরত্বটা যদি বলি, দূরত্বটা ব্যাক করছে শব্দ ট্রেনে আসার আগ পর্যন্ত এত। তাহলে আমাদের মনে করো এই সেম সময়ে আমাদের ট্রেনকে যাইতে হবে কত দূরত্ব বলো তো? আগেই তো তাদের মধ্যকার, এই যে দেখো ট্রেনটা আমাদের এইখানে ছিল, এটা বাদ, ট্রেনটা আমাদের এইখানে ছিল, এই দূরত্বটার মান দেখছো কত? এত। তার মধ্যে থেকে আমাদের শব্দ হলো এতটুকু আগায় আসছে। তাহলে এ যদি এতটুকু আগায় যেতে পারে, তাহলেই সে কি এই দুইজনের মধ্যবর্তী আর মানে এই 5000 মাইনাস হলো 14.41 থেকে 3600 বাদ দিলে যেই দূরত্বটা থাকবে, এই যে এতটুকু দূরত্ব, ঠিক নাকি? দেখো এইটুক হলো 3674 এইটা, আর এতটুকু হলো 14.41 ভি। আর যতটুকু দূরত্ব আছে এতটুকু দূরত্ব যদি ট্রেনটা আগায় যেতে পারে, তাহলে ট্রেন আর শব্দ কি সেম জায়গায় চলে আসবে না? তখনই তো আমরা কি শুনতে পারবো? প্রতিধ্বনি শুনতে পারবো, ঠিক নাকি? সো আমাদের এই সেম সময় এই যে 10.59 এই সময় ট্রেনকে কতটুকু দূরত্ব যাইতে হবে? ট্রেনকে যাইতে হবে তোমার, আমি যদি এই আগের যে দূরত্বটা ছিল সেইটা থেকে ট্রেনের যে দূরত্বটা গেল কত? ট্রেনের দূরত্বটা হলো 36.74, 36 না, 3674.73। এটা যদি বিয়োগ করি, যেই দূরত্বটা থাকবে, এই দূরত্বটা ট্রেন গেছে কত সময়ে? এই যে 10.59
5-9 সময়। এই জায়গাটুকুতে কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখনই বলো, তারপরে আমি আবার নাহলে আরেকবার এক্সপ্লেন করব। কাহিনীটা আমি আরেকবার একটু চিত্র সুন্দর করে নিচের পাটটা মুছে বলতাছি আরো, ঠিক আছে? সবাই একটু খেয়াল করো, হ্যাঁ? আরেকবার আমি দেখাই দিচ্ছি, জানি যে এই জিনিসটা একটু বুঝতে টাফ হবে। ওকে, ট্রেন অলরেডি আমাদের দেখো শব্দ কোথায় পৌঁছে গেছে, শব্দ হলো এই যে পাহাড়ের একদম প্রান্তে চলে গেছে। এখন শব্দ পাহাড়ে বাড়ি খেয়ে কী করা শুরু করবে, ব্যাক করা শুরু করবে, ঠিক নাকি? আর এতটুক সময় আমাদের ট্রেন অলরেডি অতিক্রম করে ফেলছে কতটুকু দূরত্ব, ট্রেনের বেগ যদি হয় ভিটি তাহলে 14.1 সেকেন্ড ধরে আমাদের শব্দটা এখানে গেছিলো, ঠিক নাকি? সো আমাদের ট্রেনটা হলো এতটুকু দূরত্ব অতিক্রম করে ফেলছে। এখন তাহলে ট্রেন আমাদের এই এ জায়গায় আর শব্দ আমাদের কি বি জায়গায়, ঠিক নাকি? এখন তাইলে দেখো তো কোনো একটা পয়েন্টে যে তারা মিলিত হবে না, যখনই মিলিত হবে ট্রেনটা তখনই কি শব্দটার প্রতিধ্বনি শুনতে পারবে। এইটা পর্যন্ত বুঝছি? তাইলে আমাদের প্রতিধ্বনি শুনছিলাম আমরা কত সেকেন্ড পরে, প্রতিধ্বনি শুনছিলাম আমরা, আমি বলছি 25 সেকেন্ড পরে। তাহলে 14 সেকেন্ড তো 14.41 সেকেন্ড তো অলরেডি চলে গেছে। তাহলে আর বাকি আছে কত সেকেন্ড, এই যে বাকি আছে আমাদের 10.59 সেকেন্ড, ঠিক নাকি? তাহলে এতটুক সময় আমাদের শব্দটা কি করবে, এই যে 10.59 সময় ধরে শব্দটা সামনের দিকে আসবে। এই সময় আমাদের ট্রেনটাও কি করবে, সামনে যাবে। একটা পজিশনে যে তারা দুইজন মিলিত হয়ে যাবে, তখনই আমাদের কি ট্রেন প্রতিধ্বনিটা শুনতে পারবে, ঠিক নাকি? তাহলে দেখো তো এখন আমি যদি এই যে শব্দ যতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই যে 5000 থেকে, তাহলে আমাদের কি কি মাইনাস করা লাগতেছে, তাহলে আমাদের ট্রেন অতিক্রম করছে দেখো কোন দূরত্বটা, এই যে এইটা এ থেকে, যদি আমি বলি এই পয়েন্টটা বি আর এইটা যদি এ, তাহলে ট্রেন আমাদের এই সময়ের মধ্যে 10.59 সময় অতিক্রম করছে এই দূরত্বটা এবি। এবি দূরত্বটা আমি কিভাবে পাবো বলো তো? শব্দ হলো 10.59 সেকেন্ডে যেই দূরত্ব অতিক্রম করছে, 5000 থেকে পুরাটা তো 5000 থেকে ওইটা বিয়োগ করব, মাইনাস আবার কি বিয়োগ করব, ট্রেন অলরেডি যতটুকু দূরত্ব আগায় আসছিল ওইটা বিয়োগ করব। এই যে সেইটাকেই আমি বলতাছি এই যে এই সমীকরণটা। এখন বুঝতে পারছি? এনিওয়ান একটু রেসপন্স করো, তাহলে আমি আগাই। বুঝছি ভাই। আচ্ছা, তাহলে আমরা পাইলাম, দেখো কি পাইলাম, ট্রেনের জিনিসটা হলো কি, এইখানে একটু ম্যাথটা কঠিন হয়ে গেছে, কারণ ট্রেনটাও কি হচ্ছে, আগাচ্ছে, ঠিক নাকি? এই কারণে একটু আমাদের কমপ্লেক্সিটিটা বেড়ে গেছে। তাহলে আমি পাইলাম কি এসটি সমান সমান 5000 মাইনাস 14.41 ভিটি মাইনাস হইল কি কত জানে 3674.73। এখন এইটা হলো ট্রেন অতিক্রান্ত দূরত্ব, ট্রেনের বেগ এখনও কি আছে, ওই ভিটি আছে। কত সময় ধরে গেছিল এই সময় এই রাস্তাটা, 10.59, ঠিক নাকি? এখন দেখো এখানে জাস্ট অজানা রাশি কে, অজানা রাশি আমাদের ভি। তাহলে আমি এখন কি করতে পারবো, ট্রেনের বেগটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? বারে বারে আমি এখানে 36 লিখে ফেলতেছি। তাহলে আমাদের ভিটি এর মানটা কত আসতেছে, ভিটি এর মানটা আসবে 5000 মাইনাস 3674.73 ডিভাইডেড বাই তোমার হলো 10.59 প্লাস 14.41 আসে হলো আমাদের ভিটি এর মান 53.01 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ট্রেনের বেগটা হবে এইটা, ঠিক আছে? ওকে, একটু ঠান্ডা মাথায় আরেকবার একটু এই ম্যাথটা ভাববো, তাহলেই হবে। আর এটা একটু 25 ধরে নিও, ঠিক আছে? এটা আমি 12 কম লিখে ফেলছিলাম। আচ্ছা, তারপরে পরের ম্যাথটা দেখো, একটা কূপের গভীরতা 100 মিটার, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে হলে কূপ হবে এটা, ঠিক আছে? কূপটা কতটুকু পানি দ্বারা পূর্ণ থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, মনে করো আমাদের একটা কূপ আছে, এই কূপটার উচ্চতা বলছে হলো 100 মিটার, ঠিক আছে?
এখন আচ্ছা একটুখানি এখানে কোশ্চেনটা একটু আছে, ন্যূনতম সর্বোচ্চ হবে, কূপটি সর্বোচ্চ কূপটা সর্বোচ্চ কতটুকু, মনে করো কূপের যদি পানি অনেক কম থাকে তাহলে তুমি এমনি প্রতিধ্বনি শুনতে পারবা, কারণ প্রতিধ্বনি শোনার একটা ন্যূনতম দূরত্ব আছে না, দূরত্বটার মান কত, 17 মনে হয় কত জানি 17 সামথিং নাকি 16.5 17.5, মানে ওই 16.5 33.2 কে 2 দিয়ে ভাগ দিলে যা হয়। 16.5 হ্যাঁ 16.5, একটা ন্যূনতম দূরত্ব আছে কত 16.5, এর থেকে বেশি হলে তো তুমি এমনি কি করতে পারবা, প্রতিধ্বনি শুনতে পারবা। সো ধরো যে আমাদের কূপটা সর্বোচ্চ কত পানি দিয়ে পূর্ণ থাকলেও তুমি কি করতে পারবা, প্রতিধ্বনিটা শুনতে পারবা। এইটা হলো আমাদের কোয়েশ্চেনটা, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের তাহলে কি করতে হবে বলো তো, জাস্ট আমাদের কাজ হলো 30°C তাপমাত্রায় ন্যূনতম দূরত্বটা কত ওইটা যদি আমরা বের করতে পারি, তাহলে 100 থেকে ওইটা বাদ দিলেই আমাদের কূপটা কি অতটুকু পানিতে পূর্ণ থাকলেই কি আমরা প্রতিধ্বনি শুনতে পারবো। অ্যাটলিস্ট ন্যূনতম দূরত্ব, দেখো পানিটা কিভাবে প্রতিধ্বনি হবে, তুমি শব্দ করলে এখানে শব্দটা যাবে, যে শব্দটা এই যে পানির যে স্তরটা আছে এখানে বাধা পেয়ে আবার কি করবে, ব্যাক করবে। তাহলে এই যে উপরের খালি জায়গাটার দূরত্ব যদি আমাদের কি হয়, শব্দ শোনার প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্বের সমান হয়, তাইলেই শুধুমাত্র কি করতে পারবে, সব প্রতিধ্বনি শুনতে পারবে, ঠিক নাকি। তো আমাদের কাজ হলো 30°C তাপমাত্রায় ন্যূনতম প্রতিধ্বনি শোনার দূরত্বটা বের করে ফেলা। তাহলে আমাদের ফার্স্টে হলো 30°C আমাদের বেগ কত এটা বের করব। কূপের ব্যাসার্ধ দেওয়া লাগবে না? হ্যাঁ কূপের ব্যাসার্ধ দেওয়া লাগবে না পানির পরিমাণ বের করার লাগে? কতটুকু, আমি জাস্ট কতটুকু বলছি, মানে মনে করো যে কত অংশ আর কি ধরতে পারো, এরকম করে ধরো, তাহলে তো আর আমাদের ব্যাসার্ধ লাগছে না, ঠিক না, জাস্ট কত দূরত্ব ওইটা বললেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে 273 প্লাস কত 30 ডিভাইডেড বাই 273 কত আসে আমাদের এই মানটা। একজন একটু ক্যালকুলেটর নিয়ে রেডি থেকো বুঝছো, তাহলে আমরা একটু ফাস্ট হয়ে যাব। আমি লিখলেই তুমি 349 কত কত 349.77 349.77। ওকে, তাহলে এই যে বেগটা পেয়ে গেলাম। তাহলে আমাদের মনে করো কি প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম সময় কতটুকু দরকার, 0.1 সেকেন্ড না, হ্যাঁ 0.1 সেকেন্ড। তাহলে আমাদের 2D সমান সমান কি হতে হবে, এই যে শব্দের বেগ VT। v ইন্টু 0.1। তাহলে আমাদের ডি এর মানটা কত আসে, ডি এর মানটা আসে কত আসে রে, 17.5 2 দিয়ে ভাগ ইন্টু 0.1 17.5। হ্যাঁ তাহলে 17.5 মিটার আমাদের উপরে কি থাকতে হবে, খালি থাকতে হবে। তাহলে পূর্ণ থাকতে হবে কতটুকু, 100 থেকে যদি আমরা এই 17.5 বাদ দেই তাহলে যেটা আসে কত আসে 82.5। তাহলে আমাদের কুয়াটার 82.5%। আচ্ছা 82.5 তাহলে কত পার্সেন্ট হয়, পুরো কুয়াটা যদি 100 মিটার গভীর হয় তাহলে 82.5 অ্যাকচুয়ালি কত 82%, 82.5%। তাহলে আমাদের কুয়াটা 82.5% কি থাকতে হবে, পূর্ণ থাকতে হবে, ঠিক আছে। সো এর সাথে আমাদের মনে করো যে আমি মোটামুটি অনেকগুলা টাইপের ম্যাথই দেখানোর চেষ্টা করছি শব্দের চ্যাপ্টারের, শব্দ আর তরঙ্গ, এই ম্যাথগুলো এই টাইপের ম্যাথগুলো একটু দেখো। জাস্ট দেখো ম্যাথটা কিন্তু তেমন একটা বড় ম্যাথ না, 2-3 লাইনের ম্যাথ, বাট একটু চিন্তা ভাবনা করে করতে হবে এই টাইপের ম্যাথ, ঠিক আছে। সো এই টাইপের একটু ম্যাথগুলো দেখো। সো 12 চ্যাপ্টার তার থেকে আসার মতো আসলে কিছুই নাই বলতে গেলে, ওরা যেহেতু ম্যাথই দিবে, আই থিঙ্ক ফিজিক্সে যদি দেয় তাহলে হয়তো ছোটোখাটো ম্যাথই দিবে। সো সংজ্ঞা টঙ্গা দেওয়ার তেমন একটা মনে হয় না পসিবিলিটি আছে। সো তারপরেও একটু মনে করো কিছু ইয়াগুলো একটু দেখে যাও, ঠিক আছে, যে তাড়িৎচুম্বক আবেশ কি, তারপরে চুম্বক বল কিভাবে কাজ করে, চুম্বক বলরেখা, এরকম কয়েকটা জিনিস একটু দেখা যাও। এই চ্যাপ্টারে যে ম্যাথ আছে, ম্যাথ বলতে গেলে একটাই আছে, সেটা হলো কি ট্রান্সফরমারের ম্যাথগুলো, ঠিক নাকি। সো ট্রান্সফরমারের ম্যাথের 2টা ম্যাথ আমরা দেখতে পারি।
আচ্ছা ট্রান্সফরমারের সূত্রটা বলো তো কি কি ভিপি বাই ভিএস নাকি প্রাইমারি আর সেকেন্ডারি সমান সমান এর সাথে আই এর সম্পর্ক কি হবে আই এর সম্পর্ক সমানুপাতিক। হবে আইএস সমানুপাতিক না এই ব্যস্তানুপাতিক 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 ভাই। হ্যাঁ হ্যাঁ তড়িৎ প্রবাহ ব্যস্তানুপাতিক। হ্যাঁ আর এন এর সাথে সম্পর্ক হবে কি সমানুপাতিক ঠিক নাকি তাহলে এই যে এই একটা বা এই তিনটা সূত্রই সরি তিনটা না দুইটা মেনলি তো এই সূত্রটাই মেনলি মনে রাখলেই তোমাদের এনাফ ঠিক আছে তাহলে প্রথম কোয়েশ্চেনটা দেখি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর 5 গুণ হলে তড়িৎ প্রবাহের কিরূপ পরিবর্তন হবে আচ্ছা তাহলে আমাদের তড়িৎ প্রবাহের পরিবর্তন চাইছে ঠিক নাকি তাহলে গৌণ কুণ্ডলী বাই এই যে দেখো পাক সংখ্যার সাথে বলছে না তাহলে আমাদের কাকে কাকে ধরবো আইএস বাই আইপি সমান সমান কি হবে এনপি বাই এনএস ঠিক আছে তো আমাদের আইএস বাই আইপি আসে কত আমাদের আইএস বাই আইপি আসে কি বলছে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর চেয়ে 5 গুণ তার মানে এইটা হবে কি এটা যদি 1 হয় তাহলে গৌণ কুণ্ডলীরটা হবে কি তার 5 গুণ তাহলে আমাদের দেখো তো কি আসে আইপি সমান সমান কি আসে 5 আইএস তার মানে আমাদের কি বলা যায় যে আমাদের তড়িৎ প্রবাহ আগের চেয়ে পরিবর্তন চাইছে ঠিক না আমাদের তাহলে আমরা আইএস থেকে আইপিটাকে কি করব বিয়োগ করব তাহলে আইএস থেকে যদি আইপি বিয়োগ করি তাহলে আমাদের আইএস এর মানটা আইপি এর সাহায্যে যদি বের করি তাহলে কত আসে 0.2 নাকি 0.2 আইপি তাহলে আইএস তার মানে 0.2 আইপি থেকে আমরা কাকে বিয়োগ করতেছি আইপি কে বিয়োগ করতেছি তাহলে আসে কত 0.8 আইপি তার মানে আমাদের তড়িৎ প্রবাহ আগের চেয়ে কি 80 গুণ কি সরি 80% কি হবে কমে যাবে ঠিক আছে এটার অ্যানসারটা হবে কি তড়িৎ প্রবাহ পূর্বের চেয়ে 80% কমে যাবে কেউ কি কিছু করছো আচ্ছা লাস্টে একটা ইয়া দিছো 82.61 এটা কি এই যে মাহি আচ্ছা অ্যানসার দিও আমি দেখবো না চ্যাটে ঠিক আছে আমি ওটা কি লিখছে ও আগের ম্যাথ আচ্ছা ঠিক আছে ওকে ওকে তারপরের ম্যাথটা লাস্ট ম্যাথ আমাদের আজকের একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ তাহলে ভিপি এর মান দেওয়া আছে 600 তড়িৎ প্রবাহ দেওয়া আছে ওইটার 2 অ্যাম্পিয়ার গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে তারপরে এনএস দেওয়া আছে 30 এন আইএস দেওয়া আছে কত 5 তাহলে ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কত তাহলে বুঝতেই পারতেছো কোন সূত্রটা ইউজ হবে আইএস বাই আইপি সমান সমান কি এনপি বাই এনএস ঠিক আছে সো আমাদের তাহলে এনপি এর মানটা বের করতে বলছে নাকি এনপি সমান সমান তাহলে কি হবে আইএস এর মান কত 5 ডিভাইডেড বাই তোমার 2 ইন্টু 30 তাহলে আসতেছে কত 15 কে 5 দিয়ে গুণ করলে 75 তার মানে আমাদের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 75 সো এইভাবেই জাস্ট কি ঘুরে ফিরে এই যে এই তিনজনের মধ্যে থেকেই আসবে যদি আসে এখান থেকে কঠিন করার তেমন কিছু নাই সো এইটাই জাস্ট দেখো ঠিক আছে সো আজকে আচ্ছা আর একটা আছে আচ্ছা না এগুলো আগের ম্যাথ আমি মনে ডিলিট করতে ভুলে গেছিলাম এটা ওই যে তাপমাত্রার চ্যাপ্টারে আমরা যে করছিলাম ঠিক আছে সো আজকে এই পর্যন্তই শেষ সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন করো আমাদের মনে সময়ও তেমন একটা নাই আর মাত্র 9 মিনিট আছে হ্যাঁ কারো কোনো কোয়েশ্চেন আছে না ভাই কোনো কোশ্চেন নাই হ্যাঁ জিহান কিছু বললা সলিনয়েড আছে না ওটা একটু বুঝে দেন সলিনয়েড সলিনয়েডের তো কোনো ম্যাথ বা কিছু নাই জাস্ট একটু থিওরি ছিল নাকি একটু বুঝে দিন থিওরিটা কি ছিল আমার তো খেয়াল নাই আমি তো এটা দেখি নাই আসলে আচ্ছা তোমার আগের ক্লাসের একটা মনে প্রবলেম ছিল কি জানি একটা আমি বলতে নিছিলাম পরে আর বললাম না ওই যে মিটিং
ও আচ্ছা হ্যাঁ, পারদ চাপটা। ব্যারোমিটারেরটা, আচ্ছা ওইটা আগে বলি তারপরে এটা আসতেছে, ঠিক আছে? এটা নাইলে নেক্সট ক্লাসে দেখবো না, কারণ আমি দেখি নাই আসলে তোমাদের সলিনয়েডের কি আছে। আচ্ছা, ব্যারোমিটারের যেই কথাটা বলতাছিলাম, যে মনে করো তোমার এরকম পারদের একটা পাত্রে ডুবানো থাকে, ঠিক নাকি? আর ওইটা হলো পারদের কিছুটা উপরে ওঠে, এই উপরে ওঠার মানটাই হলো তোমার কত, নর্মালি 76 সেন্টিমিটার। এটা কেন উঠে? কারণ হলো বাতাস চারিদিক থেকে ওকে কি দিচ্ছে, চাপ দিচ্ছে, এই যে পারদকে চাপ দিচ্ছে। সো চাপের কারণে আমাদের যেহেতু পারদের যাওয়ার এই নিচের দিকে যাওয়ার কোনো জায়গা নাই, দেখো সব চাপটা কোন দিকে পড়ে, এইখানে পড়ে। আর পারদটা একটু কি করে, উঁচায় উঠে যায়, নর্মালের চেয়ে কি করে একটু উচ্চতায় উঠে যায়, যেটা ওর নর্মালি হওয়ার কথা ছিল না। সো এটা উঠার কারণ হলো বায়ুর চাপ। এখন বাতাসে যদি আমাদের জলীয় বাষ্প বেড়ে যায়, জলীয় বাষ্প যদি বাড়ে বাতাসে, তাহলে আমাদের বাতাসের চাপ কমে যায়, ঠিক আছে? তো বাতাসের চাপ কমে যাওয়া মানে কি, এই চাপগুলো মনে করো যেখানে বেশি চাপ দিত এখন সেখানে কম চাপ দিবে। কম চাপ পাইলে এইখানেও আমাদের কি উচ্চতাটা কি হয়ে যাবে, উচ্চতাটা কমে যাবে, ঠিক আছে? আমাদের ব্যারোমিটার যে বলো, ব্যারোমিটারের যে পারদ থাকে, পারদের উচ্চতা আগের থেকে কি হয়ে যাবে, কমে যাবে। সো এইটা মিন করে যেহেতু জলীয় বাষ্প বেড়ে গেছে, জলীয় বাষ্প বাড়া মানে কি, ব্যারোমিটারের পারদের উচ্চতা কমা, ঠিক আছে? পারদ উচ্চতা কমা। আর পারদের উচ্চতা কমা মানে কি, তার মানে পারদের উচ্চতা কমা দেখে তুমি বুঝতে পারবা কি জলীয় বাষ্প বেড়ে গেছে বাতাসে। আর জলীয় বাষ্প বাড়া মানে হলো নর্মালি কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। সো ব্যারোমিটারের এই যে মানে পারদের উচ্চতা বাড়া কমা দেখে, আর যদি বেড়ে যায়, মনে করো 76 থেকেও বেড়ে গেছে, তার মানে জলীয় বাষ্প নর্মালি যা থাকে তার থেকেও কম আছে। তার মানে আমাদের বাতাস কি থাকবে, শুষ্ক থাকবে, যেটা আমরা বলি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। সো যদি উচ্চতা কমে যায়, তার মানে হলো জলীয় বাষ্প বেড়ে গেছে, বৃষ্টি ঝড় হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি বেড়ে যায়, তার মানে হলো জলীয় বাষ্পের পরিমাণ আগের থেকেও নর্মালি যা থাকে বাতাসে তার থেকেও কমে গেছে। তো এই ক্ষেত্রে হলো কি, আমাদের পরিবেশ কি থাকবে, অনেক শুষ্ক থাকবে, অনেক বেশি গরম লাগবে আমাদের, ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন আছে জিহান এই রিলেটেড ব্যারোমিটারের? বুঝতে পারছো ব্যারোমিটারটার না কাজ? ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সলিনয়েডালটা মানে নেক্সট ক্লাসে একটু মনে করায় দিও, ঠিক আছে? আমি একটু দেখবো না তোমাদের বই আসলে কি আছে সলিনয়েড নিয়ে, ঠিক আছে? নর্মালি তো সলিনয়েড হলো কি, সলিনয়েড এরকম পেঁচানো একটা থাকে, যখন এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে? যখন এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, তখন অ্যাকচুয়ালি আমাদের একটা কি হয়, চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, ঠিক আছে? তড়িৎ ক্ষেত্র কি করতে পারে, চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে, আবার চৌম্বক ক্ষেত্র কি তৈরি করতে পারে, তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারে। সো এইখানে মেইনলি তোমার সলিনয়েডের কারণে তোমার হলো কি তড়িৎ ক্ষেত্র থেকে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, এইটাই ছিল। সো মাঝখানে যদি তুমি কোনো একটা লোহা বা কিছুকে রাখো, সে অ্যাকচুয়ালি কি হবে, সে একটা চৌম্বকের মতো আচরণ করা শুরু করবে, এইরকম কিছু একটা, আই থিঙ্ক, আমার পুরোপুরি মনে নাই, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে দেখবো না, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক, ওকে ওকে তাহলে আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা আমি ভাই, শুনো, আজকের মধ্যেই আবার তোমাদের নতুন রুটিন দিয়ে দেবো, সবাই একটু অ্যাটেন্ড থাকার ট্রাই করো। তোমরা মেইনলি ক্লাসে দেখি আমি, তোমরা ভর্তি হয়েছো 10 জন, বা তোমরা মাত্র আসো এই মাত্র 3-4 জন, আমি আছি 2 জন, তোমরা আসো মাত্র 3 জন, বাকিরা আর কেউ নাই, এরকম তো হইলো না, ঠিক না? ক্লাসগুলো তো করবা, টাকা দিছো ক্লাস করবা না? সবাই একটু ক্লাসগুলো অ্যাটেন্ড করার ট্রাই করবা। অনলাইনে না হয় পাওয়া যাবে, সব সময় রেকর্ড করাও যায় না, অনেকে হলো অনেক সময় যে রেকর্ডিংয়ে অনেক ঝামেলা হয়, সো পরে দেওয়া যায় না আসলে। সো সবাই একটু ক্লাসগুলো অ্যাটেন্ড করার ট্রাই করবা সব সময়, ওকে? ঠিক আছে তাহলে আজকে আচ্ছা এই ভাই, পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।